আসসালামু আলাইকুম। লেকচার 10 এর ক্লাস শুরু হচ্ছে সমাস। অনেকে বলতেছে মানে ক্লাস লেকচার 10 শেষ করে ফেললে ঈদের পরে আপনারা রিভিশন দিয়ে 1 থেকে 10 পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। এই জন্য মূলত এখন নিয়ে নিচ্ছি। যারা লাইভে নেই তারা পরে লাইভ থেকে দেখে নেবেন। সবাই একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে আর মেসেঞ্জার গ্রুপে একটু ইনভাইট করে দেন। ক্লাস শুরু হয়েছে। ওকে, তাহলে শুরু করে দেই। সমাস মানে কি দেখেন, পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদ পদের এক পদে পরিণত করার নাম এক পদে পরিণত হওয়ার নাম সমাস। তার মানে কয়েকটা পদ এক পদে পরিণত হবে, দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হবে, সেটা কি সমাস। যেমন আমি, তুমি, ও, সে, আমরা, এরকম। ঠিক আছে, তারপরে সমাসের মূলত যে বেসিক বিষয়গুলো যেগুলা সমস্ত পদ কাকে বলে, সমস্ত পদ কি, ব্যাস বাক্য কি, এগুলো মোটামুটি জানেন। যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখে দিতেছি। সমাস কত প্রকার এগুলো লিখলাম না, ঠিক আছে। প্রথমে দ্বন্দ্ব সমাস। সমাস 6 প্রকার। তারপর লিখেন দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস লিখবেন উভয় পদ প্রধান। উভয় পদ প্রধান। দ্বন্দ্ব সমাস উভয় পদের অর্থই প্রধান হবে, সেটাই দ্বন্দ্ব সমাস। হ্যাঁ, যেমন ওহি নকুল। ওহি নকুল। ওহি মানে কি সাপ, আর নকুল মানে কি বেজি। তারপরে সাপ আর বেজির মধ্যে কি ধরনের সম্পর্ক? বিরোধের সম্পর্ক। এটা হচ্ছে ওহি নকুল, হচ্ছে কি বিরোধের সম্পর্ক। ঠিক আছে, ওহি নকুল, স্বর্গ নরক। ঠিক আছে, তারপর লিখতে পারেন সমর্থকের মধ্যে, যেমন কাপড় চোপড়, ধুতি চাদর। ধুতি চাদর। তারপরে ধুতি আর চাদর দুইটার অর্থই প্রকাশ পেতেছে, দুইটা মিলে হচ্ছে দ্বন্দ্ব সমাস। যখন দুইটারই অর্থ প্রকাশ পাচ্ছে, ওহি আর নকুল দুইটারই সম্মিলিত যে যুদ্ধ, সেটা হচ্ছে কি ওই নকুলের সম্পর্ক, বা একটা একটা সহ্য করতে পারবেন, এটা বলে বিরোধিতার সম্পর্ক। ঠিক আছে, এটা বলে ধুতি চাদর হচ্ছে প্রায় সমর্থক বা সহচরযোগী শব্দ। ঠিক আছে, এরকম যেটা হবে সেটাই কি মা বাবা ভাই বোন, অনেক উদাহরণ হইতে পারে। লেকচার 10 ক্লাস, হ্যাঁ লেকচার 10 ক্লাস শুরু। তারপর অলুক দ্বন্দ্ব। অলুক সমাস মানে কি? অলুক দ্বন্দ্ব, অলুক সমাস মানে কি? অলুক সমাস মানে হচ্ছে যে সমাসের বিভক্তি লোপ পাবে না। যে সমাসের কি পাবে না? বিভক্তি লোপ পাবে না। যেমন ঘিয়ে বাজা, ঘিয়ে বাজা। ঠিক আছে, বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি, এরকম মানে একার, ঠিক আছে, র, এগুলা লোপ পাবে না। যেমন ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, এরকম আছে। অলুক দ্বন্দ্ব মানে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে যেটা বিভক্তি লোপ পাবে না, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। যেমন দুধে ভাতে, দুধে ভাতে। দুধে ভাতে, দুধে ভাতে হবে। দুধে ভাতে, দুধে ভাতে, এরকম। ঠিক আছে, মানে এক কারবার যে এ বিভক্তি, সেটা কি হয় না, লোপ পায় না। হাতে কলমে, হাতে কলমে, হাতে কলমে, হাতে কলমে, এগুলো হচ্ছে কি অলুক দ্বন্দ্বের উদাহরণ। আমি শুধু ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো লিখে দিচ্ছি। আর যেগুলো সবচেয়ে কনফিউজিং, যেমন কর্মদ্বারা সবার উপমান, উপমিত, রূপক, কর্মদ্বারা, এটা ভালো করে বুঝিয়ে দিব।
ওইটা অনেকের সমস্যা হয়, বাইগুলো মোটামুটি নিজে পড়লে জানা যায়। তারপর লিখবেন কর্মধারয় সমাস, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তারপর লিখবেন কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস লিখবেন হচ্ছে পরপদ প্রধান। পরপদ প্রধান মানে পরের পদে যে অর্থ সেটাই প্রাধান্য পাবে, সেটা হচ্ছে কর্মধারয় সমাস। বিশেষণ আর বিশেষ্য মিলে যে সমাস হবে এবং বিশেষের অর্থেই প্রাধান্য পাবে সেটা হচ্ছে কি কর্মধারয় সমাস। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ আর নাউন মিলে সমাস হবে এবং নাউনের অর্থটি প্রাধান্য পাবে। যেমন লেখেন নীল যে পদ্ম, নীল পদ্ম, নীল যে পদ্ম, নীল পদ্ম। এখন নীল পদ্ম, তার মানে পদ্মটা কি? নীল, সাদা, হলুদ, সবুজ, তার মানে পদ্মটা এখানে মেন, পদ্মটা হচ্ছে নাউন আর নীলটা কি অ্যাডজেক্টিভ। তার মানে এখানে পদ্মকে কেন্দ্র করে সেটা কি ধরনের কালার, এরকম প্রশ্ন করে। তার মানে পদ্মটা এখানে কি প্রাধান্য পেয়েছে, এই জন্য এটাকে বলা হয় কর্মধারয় সমাস। আচ্ছা, পিডিএফ ডাউনলোড করতে পারবেন, সমস্যা নেই। এর আগে একজন সমস্যা হয়েছিল, সেটা আপনি অ্যাপস চেঞ্জ করবেন, অ্যাপস চেঞ্জ করলেই পারবেন, নাহলে পিডিএফ ডাউনলোডের সমস্যা হয়। ঠিক আছে, দ্রুত লিখবেন। অনেকেই লাইভ ক্লাস আজকে করতে পারতেছে না, পরে অবশ্যই রেকর্ড থেকে দেখে নেবেন একই কথা। তাহলে কি লিখলাম? নীল যে পদ্ম, পদ্মটা কি ধরনের কালার, তার পদ্মটা হচ্ছে বিশেষ্য আর নীলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার বিশেষ অর্থ যখন প্রাধান্য পাবে সেটা হচ্ছে কর্মধারয় সমাস। দুইটা পদ এখানে থাকবে, একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। পরপদ মানে পরের পদটায় প্রাধান্য পাবে সেটা হচ্ছে কর্মধারয় সমাস। ঠিক আছে, এরকম অনেক অনেক উদাহরণ, যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব, সুন্দরী জলতা, সুন্দরলতা, মহতেজি মহাকীর্তি। ঠিক আছে, কু যে আচার, কু যে আচার কদাচার, এরকম। হ্যাঁ, সিদ্ধ যে আলু সিদ্ধ, এবার ঘুরে হইতে পারে, সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ। অধম যে নরাধম, এরকম উদাহরণগুলো আমার পিডিএফ দেখানো আছে, সেখানে দেখে নেবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা পড়াচ্ছে এখন। সাউন্ড কি ক্লিয়ার, মানে সবাই কি দেখতে পাচ্ছেন? লেখা একটু বড় করে লিখলে বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, লেখা বড় করে লিখবো। আহ, আমার লেখা মূলত বড়ই, অনেকে মনে হয় যে বড় লেখা মনে হয় একটু গিজি বিজি লাগে, এই জন্য ছোট করে লিখতেছিলাম, আর দ্রুত বোর্ড ভরে যায়। এবার লেখা উপমিত, উপমান কর্মধারয়, উপমান, উপমান কর্মধারয়। উপমান উপমিত কিভাবে চিনবেন? প্রথমে লেখা উপমানের ক্ষেত্রে হবে কি নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এভাবে লেখেন নাউন প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে একটা নাউন হবে আর একটা অ্যাডজেক্টিভ হবে। দুটো লিখবেন। আর এটা হবে বাস্তব তুলনা, বাস্তব তুলনা, মানে যে তুলনা করবে সেটা বাস্তব হবে। এটা হচ্ছে সিমিলি আর মেটাফোরের মতো, সিমিলি আর মেটাফোরের মতো। সিমিলির সাথে ওকে সাউন্ড ক্লিয়ার আছে। সিমিলি আর মেটাফোর যখন পড়াবো ইংলিশ সাহিত্যে, তখন আমি উপমান করবো, উপমানিত কর্মধারয়ের সাথে আমি কম্পেয়ার করে বুঝিয়ে দিব। তারপর হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে, আর কি হবে বাস্তব তুলনা হবে। তুলনাটা হবে বাস্তব, যেমন তুষার শুভ্র, তুষারের ন্যায়, তুষারের ন্যায় শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, সেটা কি তুষার শুভ্র। তুষার
শুভ্র। তুষারণের শুভ্র সেটা হচ্ছে তুষার শুভ্র। তারপর লিখবেন অরুণের রাঙ্গা, অরুণ রাঙ্গা, অরুণ রাঙ্গা, অরুণের রাঙ্গা, অরুণ রাঙ্গা। তারপরে বাস্তব তুলনা, তুলনা হইতে পারে বাস্তব। যেমন তুষার মানে কি বরফ, ক্ষুদ্র, সরি শুভ্র, এটা হচ্ছে শুভ্র, লেখাটা কি বোঝা যায়? শুভ্র, হ্যাঁ এটা হচ্ছে শুভ্র, শুভ্র মানে সাদা। তারপরে বরফের মতো সাদা অনেকে আছে, বরফের মতো সাদা অনেক কিছুই আছে, মানুষও আছে। স্নো হোয়াইট একটা গল্প পড়ছিলেন, বরফের মতো দেখতে সুন্দর, ঠিক আছে। তারপরে বাস্তব তুলনা, মানে তুষারটাকে বরফের তুলনা করছে বা একটা মানুষকে বরফের তুলনা করছে, সেটা কি হইতে পারে? অরুণ রাঙা, অরুণ মানে একদম অনেক টকটকে লাল, অরুণের মতো রাঙা মানে অনেক ধরনের, একদম অনেক বেশি লাল, ডিপ রেড যেটা বলা হয়, ঠিক আছে। এরকম অনেক উদাহরণ থাকতে পারে, ঠিক আছে। তারপরে আরো কি জানি কৃষ্ণ কালো বা কি জানি উদাহরণ আছে কিছু, আরো উদাহরণগুলো পুরো বই থেকে দেখিয়ে নেবেন, পিডিএফ দিয়ে দিবা। তারপরে লিখবেন উপমিত কর্মধারা। পরীক্ষায় উদাহরণ আসলে আপনারা হচ্ছে এগুলা এই সূত্র দিয়ে মিলাবেন, নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে, এটা নাউন, এটা নাউন, আর এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এবং তুলনাটা হচ্ছে বাস্তব, যদি অবাস্তব হয় তাহলে সেটা হচ্ছে উপমিত কর্মধারা, ঠিক আছে। উপমিত কর্মধারা হবে দুইটাই নাউন আর অবাস্তব তুলনা, অবাস্তব তুলনা। এটা বুঝতেছেন কিনা বলেন? আচ্ছা, আবার উপমান কর্মধারে আবার কিছু কথা আছে, যেমন যার সঙ্গে তুলনা করা হবে তাকে বলে উপমেয়, আর যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমান। যার সঙ্গে তুলনা করা হবে সে হচ্ছে উপমেয়, আর যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমান। মানে প্রত্যক্ষ বস্তুর হচ্ছে উপমেয়, প্রত্যক্ষ বস্তুর কি উপমেয়, তুলনার ক্ষেত্রে প্রত্যক্ষ বস্তুর হচ্ছে উপমেয়। প্রত্যক্ষ বস্তুটি হচ্ছে উপমেয়। ঠিক আছে। তার উপমিত কর্মধারা হবে কি অবাস্তব তুলনা, আর দুইটি নাউন হবে, যেমন মুখ চন্দ্রের ন্যায়, উদাহরণ লেখেন মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্র। তার মানে কি মুখ চন্দ্রের মতো কি হইতে পারে? আমরা মেয়েদেরকে তুলনা করি যে চাঁদ মুখ, হরিণী চোখ, এই সেই এরকম বলি, এরা আসলে অনেকে ফ্লার্ট করার জন্য বলে বা কবি সাহিত্যিকরা বলে। এরা মূলত কি অবাস্তব তুলনা, এরা বাস্তবে কোনো রূপ নেই, জাস্ট তাকে বলা হয় আর কি যে অনেক সুন্দর, চাঁদের মতো দেখতে সুন্দর, এটা বলা হয় মুখচন্দ্র। হ্যাঁ, তারপর বলা হয় পুরুষ সিংহ, পুরুষ সিংহ, পুরুষ সিংহের নেই, পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ। এই তার মানে এটা কি উপকৃত কর্মধারয় সমাস, ঠিক আছে। তার মানে মুখ চাঁদের সাথে তুলনা যায় না, ঠিক আছে, পুরুষ সিংহের সাথে তুলনা যায় না, কারণ পুরুষ সিংহের মতো বলবান না, এটা জাস্ট তুলনা অর্থে জাস্ট বাহুবলী অনেক বেশি শক্তিশালী, এটা বোঝানোর জন্যই এরকম অবস্থা তুলনা তৈরি করা হয়, ঠিক আছে। তারপরে একটা আছে কর পল্লব, ঠিক আছে, কর পল্লবের নেই। উপমিত কর্মধারয় সমাস হচ্ছে ন্যায় শেষে থাকে আর এটা ন্যায় মাঝে থাকে, এটা অবশ্য মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবেন নাউন প্লাস নাউন, এটা নাউন প্লাস অ্যাডজেক্টিভ, বাস্তব তুলনা তো অবাস্তব তুলনা, শেষ। তাহলে আপনার উদাহরণ দেখলে মোটামুটি বুঝতে পারবেন। তারপর লিখবেন রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয়, দ্রুত লিখবেন। এটা হবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, একটি দৃশ্যমান একটি অদৃশ্যমান, একটি অদৃশ্যমান প্লাস অন্যটি দৃশ্যমান। মানে যদি তুলনা করবে সেটা কি একটা দৃশ্যমান হবে একটা অদৃশ্যমান হবে, একটা দেখা যাবে না একটা দেখা যাবে। চন্দ্রমুখ হবে, চন্দ্রমুখ চাঁদ মুখ যাই বলেন,
মুখচন্দ্র, সমস্যা নাই, একই। তারপরে এখন রূপক কর্ম দ্বারা শ্বাস, তার মানে কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে, একটা অদৃশ্যমান অ্যাডজেক্টিভ দেখা যাবে না, আর অন্যটি দৃশ্যমান নাউনটা দেখা যাবে। হ্যাঁ, এটা অবশ্য অনেকে পারেন, অনেকে রূপক দেখে বুঝতে পারেন। যেমন ক্রোধানল, হ্যাঁ, বিষাদ সিন্ধু। উদাহরণ হচ্ছে ক্রোধানল, ক্রোধানল, বিষাদ সিন্ধু। মন মাঝি, মন মাঝি দরকার নেই। ক্রোধ মানে কি রাগ, দেখা যায় না। অনল মানে হচ্ছে আগুন, দেখা যায়। তার মানে ক্রোধ রূপ অনল, ক্রোধানল। বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। মন রূপ মাঝি, মনোমাঝি। তার মানে কি একটা দেখা যায়, একটা দেখা যায় না। তারপরে প্রথমটা দেখা যায় না, পরে দেখা যায়। বিষাদ দেখা যায় না, সিন্ধু মানে সাগর দেখা যায়। মন দেখা যায় না, মাঝি দেখা যায়। তার মানে কি এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। কি সমাস? রূপক কর্মধারয় সমাস। সবাইকে ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? সব একটু জানাবেন, না হলে আবার বলবো। সবাই একটু কমেন্ট করবেন যেটা বুঝতে পারছেন কিনা। কর্মধারয় সমাস হচ্ছে ঝামেলা লাগে ভাই, এগুলো আপনাদের পারার কথা, এগুলো হচ্ছে বললে মোটামুটি পারবেন। রূপকটা আরেকবার বলেন। রূপক কর্মধারয় সমাস হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, একটা অদৃশ্যমান, অন্যটি দৃশ্যমান। যেমন ক্রোধানল, ক্রোধ রূপ অনল, একটা আমি লিখে দেই, ক্রোধ রূপ অনল। এই হচ্ছে ক্রোধানল। বিষাদ রূপ সিন্ধু, মন রূপ মাঝি। ক্রোধ, ক্রোধ মানে কি রাগ, এটা কি দেখা যায়? দেখা যায় না। ক্রোধ রাগ, রাগটা দেখা যায় না। মানে আমরা বলি যে রাগ, রাগ মানে অনুভূতি, মনে হয় যে সে রেগে গেছে বা চেতে গেছে, ঠিক আছে, সেটা কিন্তু দেখা যায় না, কিন্তু আমরা অনুভব করি। তারপর অনল, অনল মানে কি আগুন, আগুন লাগলে আমরা দেখতে পারি। তার মানে কি এটা অদৃশ্যমান, এটা অ্যাডজেক্টিভ, এটা দৃশ্যমান, এটা নাউন। এটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ক্লিয়ার? তার মানে একটা অদৃশ্যমান, একটা দৃশ্যমান, একটা দেখা যাবে না, একটা দেখা যাবে, এবং দুটার মাঝখানে রূপ থাকে, ক্রোধ রূপ অনল, মন রূপ মাঝি, বিষাদ রূপ সিন্ধু। মেন ইয়েটা হচ্ছে অদৃশ্য এবং দৃশ্য, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই তার উপমানে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন। উপমিত দুইটি নাউন, বাস্তব তুলনা, অবাস্তব তুলনা, আর এটা হচ্ছে অদৃশ্য দৃশ্য। আশা করি বুঝতে পারছেন। সবাই ক্লিয়ার? ক্লিয়ার, ওকে, ঠিক আছে। তারপর লিখবেন তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস হচ্ছে পরপদ প্রধান। পরপদ প্রধান মানে যেখানে পরপদের অর্থাৎ প্রাধান্য পায়, পরপদ প্রধান। আর এটা এখানে হচ্ছে বিভক্তি সম্পর্ক আছে, পূর্বপদের বিভক্তির উপরে যে সমস্যা, এই সম্পর্ক তৈরি হয় বা যে সমাস নিষ্পন্ন হয়, সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। যেমন দুঃখকে প্রাপ্ত, দুঃখপ্রাপ্ত, বিপদ কাপন্ন, বিপদাপন্ন, চিরকাল সুখী, চিরসুখী, এরকম অনেক আছে, ঠিক আছে। যেমন তৎপুরুষ সমাস 9 প্রকার। তৎপুরুষ সমাস কত প্রকার? 9 প্রকার। একটা উদাহরণ লেখেন, চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী। চিরকাল ব্যাপিয়া সুখী মানে চিরসুখী। তার মানে কি এখানে পরপরটা কি সুখী, সেটা আপনার কি স্বল্প সময়
দীর্ঘ সময় সুখী সেটা মেইন প্রশ্ন, তার মানে পরপদটা এখানে প্রাধান্য। আপনি সুখী কত সময়ের জন্য সুখী, ঠিক আছে? তার মানে এভাবে আসলে তৎপুরুষ সমস্যার কথা নয়। দ্বিতীয় তৎপুরুষ হচ্ছে কে রে, এগুলো হবে দুঃখ কে প্রাপ্ত, বিপদ কে আপন্ন। হ্যাঁ, আবার ব্যক্তি অর্থ হইতে পারে, যেমন চিরকাল বেপে সুখী চিরসুখী, চিরকাল বেপে সুখী ব্যক্তি অর্থে বা বুঝাইতেছে সেটা হচ্ছে চিরসুখী। তারপর তৃতীয় তৎপুরুষ মানে দ্বারা দেয়া করতে হবে, ধনে অর্ধ ধনাঢ্য, ঠিক আছে? শ্রম দ্বারা লব্ধ শ্রম লব্ধ, এরকম। এগুলো দাগানো যে উদাহরণগুলো আছে আমার পিডিএফ যে দাগানো উদাহরণগুলো আছে সেগুলো আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? চতুর্থ তৎপুরুষ মানে হচ্ছে চতুর্থী মানে হচ্ছে কি কে জন্য নিমিত্ত, এরকম থাকবে। যেমন বিয়ের জন্য পাগল বিয়ে পাগলা, বা বিয়ের জন্য পাগলা বিয়ে পাগল, যাই বলেন। হ্যাঁ, তারপরে গুরুকে ভক্তি গুরু ভক্তি। তারপর পঞ্চমী তৎপুরুষ হচ্ছে হতে থেকে চেয়ে হবে, বিলাত থেকে ফেরত বিলাত ফেরত, এরকম। ষষ্ঠী মানে রয়ের হবে রয়ের মানে কি রাজার পুত্র রাজপুত্র, চায়ের বাগান চা বাগান, এরকম, ঠিক আছে? আমি হচ্ছে পড়াই দিচ্ছি অলোক ষষ্ঠ তৎপুরুষ, অলোক ষষ্ঠী তৎপুরুষ। অলোক ষষ্ঠী তৎপুরুষ হচ্ছে যার বিভক্তি লুপ পাবে না। ষষ্ঠী তৎপুরুষ মানে র এর বিভক্তি লুপ পাবে না। যেমন ঘোড়ার ডিম ঘোড়ার ডিম, ঠিক আছে? ঘোড়ার ডিম, উদাহরণ হচ্ছে ঘোড়ার ডিম ঘোড়ার ডিমই হবে, ঘোড়ার ডিম। তারপর লিখতে পারেন মনের মানুষ, যে উদাহরণ লেখা দিচ্ছি সেগুলো লেখেন। মনের মানুষ মনের মানুষ। তারপরে ভ্রাতার পুত্র বাতিস পুত্র, এরকম। হ্যাঁ, কলের গান কলের গান। তারপর সপ্তমী তৎপুরুষ হচ্ছে কি গাছে পাকা গাছ পাকা, মনে মরা মন মরা, এরকম, ঠিক আছে? অলোক ষষ্ঠী তৎপুরুষ হচ্ছে বিভক্তি লোপ পাবে না। অলোক মানে ষষ্ঠী তৎপুরুষ মানে ষষ্ঠী যে বিভক্তি র এর, এটা লোপ পাবে না। আর একটা হচ্ছে নয়ী তৎপুরুষ, নয়ী তৎপুরুষ সমাস, নয়ী তৎপুরুষ। নয়ী তৎপুরুষ মানে কি না বোধক, নয়ী তৎপুরুষ মানে না বোধক, মানে এখানে না অর্থটা থাকবে। যেমন অভাব, অভাব, ঠিক আছে? তারপর অনাদর, আদর অভাব, অনাদর, মানে না কথাটা নিয়ে থাকবে, ঠিক আছে? তারপরে বেতাল, তালের অভাব, বেতাল। এই এই হচ্ছে নয়ী তৎপুরুষের সমাস উদাহরণ। তারপর উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ মানে যে পদের পরবর্তী ক্রিয়া মানে যা বা যে থাকবে। উপপদ চিনবেন কি হবে, যা বা যে থাকবে। উপপদ তৎপুরুষ যা বা যে থাকবে, মানে একটু বের বের করলে যা বা যে থাকবে। যেমন জল চল, জলে চরে যে, উদাহরণ হচ্ছে জল চর, জলে চরে যে, জলে চরে যে, ঠিক আছে? তারপর ধরুন ছেলে ধরা, ছেলে ধরে যে। তারপর একটা উদাহরণ আছে পঙ্কজ, পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যায়, যা বাজে থাকবে সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ। এগুলো খুব কমই আসে, ঠিক আছে? তারপর অলোক তৎপুরুষ মানে হচ্ছে বিভক্তি লোপ পাবে না, গায়ে পড়া গায়ে পড়া, গিয়ে বাজা কলে চাটা, এরকম, ঠিক আছে? কিন্তু গায়ে হলুদ যদি বলে গায়ে পড়া হলুদ তৎপুরুষ সমাস, কিন্তু গায়ে হলুদ সেটা কিন্তু হলুদ তৎপুরুষ সমাস না। গায়ে হলুদ বলে সেটা কি বহুব্রীহি সমাস। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, বহুব্রীহি মানে হচ্ছে অন্য কিছুকে বোঝাবে। এখন দেখেন বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস হচ্ছে কি অন্য পদ প্রধান, অন্য পদ মানে অন্য কিছু বোঝাবে, মানে অন্তর্নিহিত অর্থটা যেটা মনে হচ্ছে সেটা না হয় অন্য কোনো কিছু বোঝালে সেটা কি বহুব্রীহি সমাস।
যেমন লেখেন, উদাহরণ লেখেন, মহান অত্যাচার, মহান অত্যাচার, মহাত্মা। মহান অত্যাচার সেটা কি? মহাত্মা। মহাত্মা মানে কি? অন্য কিছু বোঝে যার মানে উদার উদার ধরনের ব্যক্তি, ঠিক আছে। তারপরে লিখতে পারেন সহকর্মী। এটা উদাহরণ আছে সহকর্মী। সহকর্মী মানে কি? একসাথে যারা কাজ করে, কলিগ। কিন্তু এনে সহকর্মী বলতে বলতে সমান কর্মী, তা কিন্তু না, ঠিক আছে। তারপরে বহুব্রীহির সময় 8 প্রকার আছে, সমানাধিকরণ, বেদীকরণ, এরকম এরকম স্পেসিফিক লাগবে না। সমানাধিকরণ হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে। এটা আমার পিডিএফ লেখা আছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে, একটা অ্যাডজেক্টিভ একটা নাউন হবে, ঠিক আছে। বেদীকরণ হচ্ছে দুইটি নাউন হবে। এটা আমরা উদাহরণ পড়লে বুঝবেন। যেমন 80-তে 20 যার 80-20, 80-তে 20 যার 80-20, এটা উদাহরণ আছে 80-20। 80 মানে কি? দাঁত। 80-20, 80-তে 20 যার 80-20। 80-20 বলতে হিন্দুদের একটা হিন্দুদের দেব দেবী সম্ভবত বোঝানো হয়। তারপর বেতিয়ার বহুব্রীহি, যেমন বেতিয়ার বহুব্রীহি হচ্ছে দুইটার মধ্যে পরস্পর সংযুক্ত করে কাজ হবে। যেমন কানে কানাকানি, কানে কানে যে কথা, হাসাহাসি, হাসি হাসিতে যে কথা, এরকম হাসিতে হাসিতে যে ক্রিয়া, ঠিক আছে। এরকম হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, এরকম। তো নই বহুব্রীহি হচ্ছে নাবোধক। মধ্যপদ বহুব্রীহি হচ্ছে মাঝের পদ লোপ পাবে। মধ্যপদ মানে কি? মাঝের পদ লোপ পাবে। মধ্যপদ মানে মাঝের পদ লোপ পাবে। যেমন যেগুলো প্রয়োজন সেগুলো লিখে দিচ্ছি। এর একটা উদাহরণ হচ্ছে গুফ খেজুরি। এটা অনেক ইম্পর্টেন্ট উদাহরণ। গুফ খেজুরি মানে এটা দ্বারা বোঝানো হয় অলস। এটা বাঘ দাঁড়াতে পড়ছে না তারা, মানে গুফে খেজুর আছে, সেটা সে নিয়ে খেতে পারছে না, এত অলস। এটা বলা হয় গুফ খেজুরি, ঠিক আছে। গুফে খেজুর আছে এমন, এরকম এটা বলা হয় গুফ খেজুরি। তারপরে লিখতে পারেন গায়ে হলুদ। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। তারপর লেখেন বিড়াল চোখি। উদাহরণ করে লেখেন বিড়াল চোখি, বিড়ালের চোখের নেই চোখ যে নারীর। তারপরে প্রত্যন্ত বহুব্রীহি লাগবে না। অলুক বহুব্রীহি হচ্ছে কি? বিভক্তি লোপ পাবে না। তোর মাথায় পাগড়ি, যার মাথায় পাগড়ি, কানে খাটো, কানে খাটো, হাতে বেরি, এরকম। তারপর লাগবে নিপাতনে সিদ্ধ। সরি, সংখ্যাবাচক বহুব্রীহি লাগে, সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহিটা কি? বিশেষণ বোঝাবে। সংখ্যাবাচক বহুব্রীহি আর হচ্ছে দ্বিগু সমস্যার মধ্যে অনেক সমস্যা হয়, এটা হচ্ছে বিশেষণ বোঝায়। এটা হচ্ছে বিশেষণ বোঝাবে, আর ওটা হচ্ছে বিশেষ বোঝাবে। এটা হচ্ছে বিশেষণ বোঝাবে, বিশেষণ বোঝাবে। সমস্ত পদটি কি হবে? বিশেষণ বোঝাবে। যেমন উদাহরণ লেখেন চৌচালা। চৌচালা বিশিষ্ট গড়, সেটা হচ্ছে চৌচালা। চৌচালা মানে চারটা চালের সমাহারকৃত না, দ্বিগু মানে হচ্ছে সমাহার, এখানে মিলিত হয়েছে, হ্যাঁ, চৌরাস্তা যেরকম। আর চৌচালা মানে হচ্ছে 4 চাল বিশিষ্ট ঘর। চৌচালা বলতে আমরা 4 চাল বিশিষ্ট ঘরকে বুঝি, ঠিক আছে। তারপর 4 হাতি, 4 হাত পরিমাণ, 4 হাত পরিমাণ কোনো কিছু বুঝি, এরকম। 4 হাতি মানে 4 হাতের সমাহারকৃত না।
আছে, এইভাবে চিন্তা করবেন। তারপরে লেখেন নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। নিপাতনে সিদ্ধ